আমি একটা পোস্ট করেছিলাম, আগে তোমরা পোস্ট ভালো করে দেখো। এই হচ্ছে আমার পোস্ট, ঠিক আছে? এটা আমি পোস্ট করেছিলাম 3 দিন আগে। এবার এর জন্য আমি রিপ্লাই করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও, চলো এই প্রোফাইলটাতে ঢুকলাম। এটা হচ্ছে কাকুলি সেনগুপ্ত। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দিদি, আমার একটা মাত্রই ননদ। দেখো প্রোফাইল পিকচারটা দেখো। আমার হাজব্যান্ড আমার পাশেই আছে। আমার তাই মনে হলো যে এই সময় আমি ভিডিওটা বানাই, না হলে আমি ঠিক উত্তরটা দিতে পারবো না, ঠিক আছে? চলো দেখাই। এই মেসেজটা আমি আমার ননদকে পাঠিয়েছিলাম, তোমরা ভালো করে এসএমএসটা দেখো। আমার সংসার ভেঙে এই বয়সে তুমি সংসার করবে ভাবছো, ভালো কথা। কুণাল তোমার বিয়েতে যাচ্ছে যাক, আমি কুণালকে আটকাবো না, শুধু আমাকে ডিভোর্স দিয়ে যা ইচ্ছা করুক। আমার আর আমার দুটো বাচ্চার সাথে কুণালের কোনো সম্পর্ক রাখতে পারবে না। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে ননদের বিয়ে ভাই যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, বউ আবার আটকাবে কেন? এটাই ঠিক, বউ আটকাবে কেন? এবার উত্তরটা আমি দিই। আমার ননদের বিয়ে, সে বিয়ে করছে, ভালো কথা। তার এখন এজ 43 কি 40 হবে, ঠিক আছে, এরকম এজ। সে এখন বিয়ে করছে, তার লাইফ কাটাবে, এই নিজের ভালো থাকার চেষ্টা করছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছে তার দুটো বাচ্চা, তার বউ জীবিত আছে, তাদেরকে বলার প্রয়োজন মনে করেনি। তাহলে কি আমি আমার হাজব্যান্ডকে এই প্রস্তাবটা রাখতে পারি না? যে মানে এই অপশানটা কি আমি তাকে দিতে পারি না যে তুমি যাবে, যাও, আমাকে ডিভোর্স দিয়ে যেতে হবে? এটা আমি সেম ননদকেও পাঠিয়েছি, এটা ননদ পোস্ট করেছে, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে, আর আমার সাথে থাকতে গেলে আমি যেটা চাই না সেই কাজ করা চলবে না, ঠিক আছে? এবার একটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে লিখেছি, কুণালের মা, খারাপ হোক বা ভালো, সে তো কুণালকে জন্ম দিয়েছে। তার কোনো বিপদ হলে কুণাল বারবার যাক, সাথে আমিও যাব, কিন্তু তোমাকে, অভিজিৎকে আমাদের মাঝে আসতে দেব না। তোমার আর অভিজিৎকে যদি কুণাল চায়, আমাকে ডিভোর্স দিতে হবে, না হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি কাজ করতে পারি, নিজে খেটে খেতে পারি, আমার দুটো বাচ্চা আমি মানুষ করে নেব, আর না পারলে আমি আর আমার বাচ্চারা সুইসাইড করে নেব, তবু তোমার ভাইয়ের পায়ে ধরবো না, ঠিক আছে? এই পোস্ট আমি করেছিলাম। যাই হোক, ও সেটা স্ক্রিনশট নিয়ে শেয়ার করেছে, ভালো কথা, খুব ভালো কথা। এটা আমার বিয়ের পর প্রথম প্রোফাইল পিকচার ছিল। তো এটা আমি 2018 পোস্ট করেছি, তখন আমার ছেলে সবে হয়েছে। আমাদের দুজনের কিছু প্রবলেমের কারণে আমি এটা পোস্ট করেছিলাম। দেখো পোস্ট ভালো করে দেখো আমি কি লিখেছি, ঠিক আছে? তো এটাকেও ও স্ক্রিনশট নিয়ে রেখে, মানে আমার প্রোফাইল থেকে নিয়ে ও পোস্ট করেছে। যাই হোক, ভালো কথা। তোমরা যেটা আমার সাথে করেছো সেটাই আমি লিখেছিলাম। এই হচ্ছে আমার মেসেজগুলো, ঠিক আছে, যেটা আমি ননদকে পাঠিয়েছিলাম। দেখো আরও শেয়ার করছি। এই হচ্ছে
2019-এ এই SMS-গুলো সব 2019-এর, ও স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিল, পোস্ট করেছে এখন। ভালো কথা, ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, আর নেই। এবার ও এখানে কি লিখেছে দেখো, 2018 থেকে আমার ভাইয়ের বিয়ে হওয়ার পর এরকম মেন্টালি টর্চার সহ্য করছি। আচ্ছা, প্রথমেই একটা কথা বলি, ও যে 2018 লিখেছে, 2018-য় আমাদের বিয়ে হয়নি। আমার বিয়ে হয়েছে 2017-র ফেব্রুয়ারি মাসে 20 তারিখে, যেটা আমরা রেজিস্ট্রি করি। আর এপ্রিলের 1 মাস পরেই আমার বিয়ে হয়, মানে এপ্রিলের 28 তারিখ আমাদের একটা মানে অনুষ্ঠান করে, দুই পরিবার থেকে অনুষ্ঠান করে আমাদের বিয়ে হয়। প্রথমেই ও ভুল লিখে দিয়েছে, ঠিক আছে। আমার বাবা মাকে নিয়ে আমি আলাদা থাকি, আর ভাইয়ের সাথে কোনো যোগাযোগ রাখতে দেয় না আমার ভাইয়ের বউ। কোথায় গেল? আমার ভাইয়ের বউ মিস তুলিকা সেনগুপ্তা। আচ্ছা, এবার এইখানে একটা কথা বলি, আমার ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখতে দেয় না, আমার বাবা মাকে নিয়ে আমি একা থাকি। তো আমি বলবো, আমি তো বিয়ের পর, মানে যেদিন বিয়ে হয়েছে তার পরের দিনই তো আমি ওই বাড়িতে গিয়ে উঠেছি। আলাদা হলো কিভাবে? কে আলাদা হলো? কি করে আলাদা থাকলো? কে আলাদা এসেছিল? এখান থেকে আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি সোজা বাঘাযতীনে ছিলাম ওদের সাথে, ঠিক আছে, ওদের সাথেই সংসার করতাম, সবাই একসাথে একই বাড়িতে থাকতাম। কিন্তু সেখানে শুরু হয়েছিল আমার উপর পুরো মেন্টাল টর্চার, ঠিক আছে। এবার বলছি তোমাদের সাথে, আমার হাজব্যান্ড তো পাশেই আছে, আমি যদি একটা মিথ্যে কথা বলি, ও পাশ থেকে বলুক যে আমি এই কথাটা মিথ্যে বলেছি, ঠিক আছে। কুনাল, শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ তো কুনাল? না। যাই হোক, শুনে নিয়েছো নিশ্চয়ই যে হাজব্যান্ড পাশেই আছে, ওর গলা পেয়েছো তোমরা। তো আমি বিয়ের পর ওখানে গিয়ে উঠি, ওখানে হয় মেন্টাল টর্চার। কিভাবে দেখো, আমি যাওয়ার পরেই আমাকে বলে দেয় এইটা আমার সংসার, আমার মতো চলতে হবে, আমি যেটা চাইবো সেটাই করতে হবে, ঠিক আছে। এবার বলি, আমার বাড়ি থেকে শিখিয়ে দিয়েছিল নিজের জামা কাপড়টা নিজে কেচে নেবে, নিজে খেলে বাসনটা নিজে মেজে নেবে, ঠিক আছে। আমি সেম করতাম, আমি আমার হাজব্যান্ডের জামা কাপড় কেচে নিতাম, আমারটা কেচে নিতাম। শাশুড়ি কোনো দিন দেয়নি কাচতে, ননদও কোনো দিন কাচতে দেয়নি, মিথ্যে কথা কেন বলবো, ওরা কোনো দিন কাচতে দেয়নি, তো ওদেরটা কাচতে হতো না, কিন্তু আমার হাজব্যান্ড আর আমারটা কেচে নিতাম। আমি জামা কাপড় কাচলে সেটাকে বলতো নোংরা লেগে আছে, বা কোনো না কোনোভাবে ঠিক মানে ডবল কাচানো করাতো। যদি বাসন মেজে নিতাম, ও বাসনটাকে আবার মেজে নিত, ঠিক আছে। কিভাবে টর্চার করতো দেখো, বাসনটাকে আবার মেজে নিত, মানে আবার মাজতো, ডবল করে মাজা করাতো। যদি যেখানটায় খাবো সেখানটায় হয়তো বসে খেলাম, খেয়ে উঠে মুছে নিলাম জায়গাটা, ও কি করতো, ননদ মানে কাকুলি সেনগুপ্ত কি করতো, বোতলে জল দিয়ে একদম একটা সার্কেল করে দিত, ঠিক আছে, যে ওইখানটা আমি বসে খেয়েছি, মানে ওখানটায় আবার মুছতে হবে। আমি বলতাম যে দিদিভাই আমার তো মোছা হয়ে গেছে, তুমি এটা কি করছো? বলছে এঁঠো কাটা লেগেছিল, ঠিক আছে। এইভাবে শুরু হয় অত্যাচার। এবার বিভিন্নভাবে আমার উপর অত্যাচার করতে থাকে। কখনো খাবার লুকিয়ে রাখছে, হ্যাঁ, কখনো আনাজপত্র লুকিয়ে রাখছে, আর রেখে ও যাতে না ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, আমার নাম্বারটা তো রিজেক্ট লিস্ট করে রাখতো, আমি ফোন করলে ব্যস্ত বলতো, আর সোজা কোনো অনুষ্ঠান বাড়ি চলে যেত, লুকিয়ে দিয়ে চলে যেত, যাতে মানে আমাকে জব্দ করা যায়, আমি যাতে না খেয়ে থাকি, ঠিক আছে। হাজব্যান্ডকে ফোন করে বলতাম যে আমার কিন্তু আমি খাবো কি, আমার খাবার কিছু নেই। আমাকে বলতো, ও তো কাজে বেরিয়ে যেত, একদম সকাল হলেই যেহেতু কাজে বেরিয়ে যেত, তো আমাকে বলতো ঘরে তো বাজার আছে, তুমি রান্না করে নাও। এবার তখন না আমি রান্না করতে পারতাম না সেভাবে,
যাই হোক, আমি বলতাম সেটাও নেই, ঘরে বাজার নেই। বলে কালকেই তো বাজার করলাম, বাজার কই? আমি বলি জানি না। বলে ভিডিও কল করে আমার হাজব্যান্ডকে দেখাতাম। ও কিন্তু লুকিয়ে রেখে চলে যেত, আমি জানতাম না। ঠিক আছে, কোথাটায় লুকিয়ে রাখতো সেও সন্ধান পেতাম না। বাড়ি আসার পর আমার হাজব্যান্ড আগে তাড়াতাড়ি চলে এসেছে, আসার পর তখন বের করছে। মানে ওদের 3 ফোল্ডের একটা আছে, সোফা আছে, ঠিক আছে, সেই সোফার তলায় ওরকমভাবে লুকিয়ে যেত। কি করে আমি সন্ধান পাবো? আমার তো ওরকম কেউ না থাকলে ঘর হাতানো স্বভাব নেই, আমি ওরকম ঘর হাতাতাম না। লাস্টে আমি দোকান থেকে ওই চাল ডাল একসাথে কিনে এনে ওই সব কিছু একসাথে মিশিয়ে ওই রান্না করে নিতাম, ওই কোনো রকমের পেট ভরার মতো খেয়ে নিতাম, যেহেতু আমি রান্না বান্না অত জানতাম না। ঠিক আছে, যাই হোক, এই একটা গেল ঘটনা। এবার কখনো হাত মুচকে দেবে, কখনো চিমটি কেটে নেবে, এরা মা আর মেয়ে দুজন মিলে মারপিট করবে। ঠিক আছে, এই রকমভাবে চলতো অত্যাচার। এবার আমার ভীষণ একবার শরীর খারাপ হয়, আমি হসপিটালে ভর্তি হই। ঠিক আছে, হসপিটালে ভর্তি হওয়ার পর আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো হসপিটাল থেকে 4 দিন পর যখন আসি, আমাকে দেখে মানে কি ঘেন্না পাচ্ছে, মনে হয় যেন আমি কোথা থেকে উঠে চলে এসেছি। হ্যাঁ, দেখে কি ঘেন্না পাচ্ছে, হসপিটালের জামা কাপড় দেখে কি ঘেন্না পাচ্ছে, সে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, ওরকম করার পর আমার হাজব্যান্ড বলল, তোমার তো স্যালাইন দিয়ে তোমার হাত তো পুরো হয়ে গেছে, ফুলে গেছে, তুমি ছেড়ে দাও, তোমাকে জামা কাপড় কাচতে হবে না, আমি কেচে নেব। বলে ও আমি কিছু জামা কাপড় কাচলাম হসপিটালের, হ্যাঁ, কিন্তু বাকিগুলো ও কেচে নিয়েছিল। মানে আমার প্রেগনেন্সিটা ধরা পড়ে নভেম্বরের 27 তারিখে। ঠিক আছে, তখন অলরেডি আমি 1 মাসের প্রেগনেন্ট, আমার বিয়ে হয়েছিল এপ্রিলে। যাই হোক, ওই একটা দিন গেল। এবার মাঝে মাঝে কি করবে, তখনও ওরকম প্রেগনেন্সি আসার পর খাবার দাবার লুকিয়ে রাখবে, কখনো মানে বাথরুমের সামনেটায় তেল ফেলে রাখবে, কখনো শ্যাম্পু বা সাবানটা মানে কি বলে বাসন মাজা সাবান টাইপের ফেলে রাখবে। ঠিক আছে, বলতো মা ভুলে করেছে, মা করেছে, সবসময় শাশুড়ির নামে দোষ। ঠিক আছে, আমি মানছি আমার শাশুড়ি কথা বলতে পারে না, হ্যাঁ, শাশুড়ি কানে শুনতে পায় না, সে না হলে আমাকে মারলে একটা মার খেয়েই নেব, হ্যাঁ, মার খেয়ে নেব, হাত মুচকে দিলে সেটাও নাহলে সহ্য করা যায়। তা বলে তুমি একটা সুস্থ মানুষ হয়ে তুমি আমার উপর দিনের পর দিন অত্যাচার করবে, সেটা আমি মেনে নেব? যাই হোক, সব কিছু ভুলে গিয়েও আমি আমার সমস্ত মানে ওদের তো আমার মা আমাকে এখানে নিয়ে চলে আসে। ওরকম অত অত্যাচারের পর আমার মা বললো যে চল, তুই এখানে থাকতে পারবি না, তুই আমার ওখানে গিয়ে চল, এখন এই প্রেগনেন্সির সময় তোর রেস্টের প্রয়োজন। বলে আমাদের এখানে আসি আমি। আসার পর আমার সব মানে যে কটা লাগতো সেই কটা জামা কাপড়ে নিয়ে এসেছিলাম, বাকি সব আলমারি, খাট, আমার আরও সব শাড়ি ফাড়ি সব ওখানেই ছিল। তার মধ্যে আমরা তো ওখানে ভাড়া বাড়িতে থাকতাম, ওরাই আগে ঘর ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর জানুয়ারি মাসে প্রথমের দিকে একদম আমরা যাই, গিয়ে একটা গাড়ি করে আমাদের সব জিনিসপত্র নিয়ে, আর বেকার ভাড়া দিয়ে আর কি করব, একেবারেই মায়ের বাড়িতে সব জিনিস নিয়ে চলে আসি। ঠিক আছে, ওরা কিন্তু আগে ছেড়ে গেছিলো, আমি কিন্তু একবারও ছেড়ে আসিনি, আমার ওই অবস্থায় আমি এসেছিলাম। ঠিক আছে, ওরা পুরো আগে চলে যায়, যাতে ওরা নিজেরা তাহলে ভাবো যে ওর এখানে লিখেছে যে আমার মা, আমার বউ বা মাকে নিয়ে আমি আলাদা থাকি, আমার বউ, আমার ভাইয়ের বউ আমার মায়ের সাথে আমার সাথে কোনো যোগাযোগ রাখতে দেয়নি আমার ভাইয়ের বউ। হ্যাঁ, যোগাযোগ আমি তো বারবার বলেছি, হ্যাঁ, মায়ের সাথে কেন যোগাযোগ রাখবে না, কুণালোর মায়ের সাথে যোগাযোগ করুক, তা বলে তোমার সাথে তো সম্পর্ক আমি রাখতে দেবো না, কোনো মতেই না। তুমি আমার সাথে এরকম বাজে ব্যবহার করবে, এমনকি তুমি আমার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছো যে এই বাচ্চাটা আদৌ বান্টির কিনা সন্দেহ আছে, তোমাকে আমি মেনে নেব? তুমি আমাকে সন্দেহ করবে, তুমি আমার মাতৃত্ব নিয়ে সন্দেহ করবে, সব লোকের কাছে বলবে যে ওটা বান্টির বাচ্চা কিনা। আমার বর জানে না? আমার বরের সামনে আমি কেঁদেছি, ওর সামনে আমি বলেছি তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাচ্ছি, আমাকে তুমি বাড়ি চলে যেতে দাও, আমি এখানে থাকতে পারবো না। তোমার সামনেই তো আমার হাত ধরে আটকাচ্ছিল,
যে তুমি যেও না, ওকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমি কি তোমাকে বলেছি? আমার দিদি বলেছে, আমি কি তোমাকে বলেছি? কুণাল তো সামনে এখানেই আছে পাশে, ও একবারও বলুক যে আমি এই কথাগুলো মিথ্যে কথা বলছি। একটা মিথ্যে কথা বলছি? গতকাল আমার বিয়ে ছিল, আমার ভাইকে আমার কি বিয়েতে আসতে দেয়া হয়নি। দিদির বিয়েতে ভাই আসবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, এটা তো হয়েই আসে। দেশের কোন সংবিধানে লেখা আছে দিদির বিয়েতে ভাই গেলে তাকে ডিভোর্স দিতে হয়? তোমার মতো দিদি যার থাকবে সেই বউকেই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। যাই হোক, এখানে তুমি আমার হাজব্যান্ডকে নিমন্ত্রণ করছো, তুমি তার বাচ্চাকে বউকে বলার প্রয়োজন মনে করো না। আমি ছেড়ে দেবো আমার বরকে? আমি তো ওকে জোর করে আটকাইনি, আমি শুধু ওকে বলেছি আমার প্রস্তাবটা আমি রেখেছি, যে আমার প্রস্তাবটা যদি মানতে রাজি হও আমি তোমার সাথে থাকবো, না হলে থাকতে পারবো না। ঠিক আছে, ছাড়ো, আমার ছেলের কথা না হলে ভুলে গেলাম। আমার ছেলেটা আজকে তোমাদের জন্য এত প্রবলেমে বারবার হসপিটালে ভর্তি হয়ে আজকে একটা ম্যাচিওর বাচ্চা হয়েছে, যার এত কিছু প্রবলেম, এখনও পর্যন্ত 7টা বছর হতে গেল, এখনও পর্যন্ত কথা বলতে ঠিকমতো পারে না। সেগুলো মেনে নিচ্ছি যে ঠিক আছে বাবা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। মেয়ে হওয়ার আগে এই তো 2024-এই তো আমি তোমাকে লাস্ট বলেছিলাম যে দিদিভাই আমি হসপিটালে থাকবো, হসপিটালে ভর্তি হলে তুমি গিয়ে একটু থাকতে পারবে, তোমাকে কিছু করতে হবে না, আমি আয়া রেখে দেব, তুমি শুধু একটু বাচ্চাকে দেখবে। কুণাল, আমি কি একটাও মিথ্যে কথা বলছি? কুণাল, একটাও মিথ্যে কথা বলছি? যাই হোক, আমি এই কথাটা বলেছিলাম যে তুমি হসপিটালে গিয়ে থাকবে, আমি শুধু যখন বাথরুমে যাব তুমি শুধু আমার বাচ্চাটাকে দেখো, শুধু এই কথাটা বলেছিলাম। আমাকে মুখের উপরে কি বলেছিল বলো তো? আমার টাইম নেই গো। বিশ্বাস করো, এই কথাটা শোনার পর না আমি মানে এতটা কষ্ট পেয়েছি, আমি সাথে সাথে কেঁদে ফেলেছি। আমার বর আমাকে চুপ করাচ্ছে, বলছে ঠিক আছে বাবু ছাড়ো, ও যাবে না তো কি হয়েছে, আমি তো আছি। আমি জানি যে ওদের কোনো দায় নয়, বাচ্চাটা আমার হাজব্যান্ডের, আমাদের দায়, কিন্তু তুমি এখানে আমাদের জন্য কিছু করবে না, অথচ তুমি চাইবে যে তোমার জন্য আমি সবসময় করব। এটা কোন সংবিধানে লেখা আছে বলো তো? তুমি একটা আইবুড়ো মেয়ে হয়ে, একটা 40-43 বছরের মেয়ে হয়ে তুমি চাইছো যে আমরা এখানে সংসার চালাই প্লাস তোমাকেও টানি। কিভাবে সেটা সম্ভব? সেটা কিভাবে সম্ভব? আমার এক জায়গায় রান্না হলে আমি আমার শাশুড়িকে দিতে আমার একটুও বাধবে না, আমি আমার শাশুড়িকে খাওয়াতে পারবো, কিন্তু তুমি একটা সুস্থ মানুষ, তুমি খেতে পারো, তোমাকে বসিয়ে বসিয়ে আমি কিভাবে খাওয়াবো তুমি বলো তো? তোমার ভাইয়ের তো এই ইনকাম, কিভাবে খাওয়াবো? এমনকি গত বছর আমার ডেলিভারির আগে তো আমার হাজব্যান্ড যখন ছেড়ে দিল, আমি জানিই না আমার হাজব্যান্ড কাজ ছেড়ে দিয়েছে। ও দিদি ফোন করে কি বলছে, এই কাকুলি সেনগুপ্ত ফোন করে আমার হাজব্যান্ডকে বলছে, কিরে তোর বউ যদি জানতে পারে যে তুই কাজ ছেড়ে দিয়েছিস, তোর বউ তোকে শেষ করে ফেলবে। কেন আমি আমার হাজব্যান্ডকে শেষ করে ফেলবো কেন? তাকে তো আমি বিয়ে করেছি। তুমি তোমার ভাইয়ের ভালো চাও, তুমি ওটা যেরকম তোমার ভাই, আর এটা ভেবো না সে আমার বাচ্চার বাবা। তুমি তার ভালো চাইতে পারো, আমি কি তার খারাপ চাইবো? শুধু আমার হাজব্যান্ড ভালো থাকবে বলে আমি দিনের পর দিন এই প্রেগনেন্সি নিয়েও কাজ করেছি, ওর মাথায় যেন কোনো চাপ না পড়ে, কিন্তু আমি একটাও কিচ্ছু বলিনি। আজকে বলতে বাধ্য হচ্ছি, তুমি যে অ্যাড্রেস যে আমার অ্যাড্রেসে তুমি তোমার পরিচয়, আমার অ্যাড্রেসে, আমার মায়ের বাড়ির অ্যাড্রেসে তোমার পরিচয়, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সর্বস্ব, এমনকি তোমার মায়ের, আমার মনে যদি হিংসা হতো তোমার মায়ের এত কিছু করে দিতাম না। এমনকি তোমার মায়ের কোনো ডকুমেন্টসই ছিল না, সব কিছু আমি করে দিয়েছি। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ব্যাংকের বই, হ্যাঁ স্বাস্থ্যসাথী,
প্রত্যেকটা ডকুমেন্টস আমি করে দিয়েছি। কোনো দিন একটু কৃতজ্ঞতা বোধ তো নেই, কোনো দিন তো মনে হয়নি যে ও আমার জন্য এত কিছু করছে, ওর জন্য নাই করি, ওর বাচ্চাটার সময়ের জন্য অন্তত এটা করি। বড় ছেলেটার তো এত বড় ক্ষতি করেই দিয়েছি, ছোট বাচ্চাটা মেয়েটার জন্য অন্তত একটু হসপিটালে গিয়ে থাকি, মনে হয়নি। হসপিটালে যখন আমার ডেলিভারি হয়েছে তার পরের দিন আমার অবস্থা খারাপ দেখে, আমার বুকের যন্ত্রণা শ্বাসকষ্ট দেখে আমাকে আইসিইউতে দিতে হয়েছিল। কই তখন তো মনে হয়নি যে দেখতে আসি? একবারও খোঁজ নিয়েছো কেউ? তোমরা আশা করো কি করে হ্যাঁ যে আমার বর তোমাদের সাথে সম্পর্ক রাখবে? আমি তো এখানে বারবার বলে দিয়েছি, এই তো এখানে তো বারবার মেনশন করে দিয়েছি, এখানে বারবার মেনশন করে দিয়েছি, কুণালের মা খারাপ হোক বা ভালো, সে কুণালকে জন্ম দিয়েছে, তার বিপদ হলে কুণাল বারবার যাক, সাথে আমিও যাব। হ্যাঁ, আমি এখনও বলছি বারবার যাব, দরকার হলে আমার গয়না বিক্রি করে আমি টাকা দিয়ে আসব, কিন্তু তোমার কোনো বিপদ হলে আমরা যাব না, না আমি কুণালকে যেতে দেব। এবার কুণাল যদি যেতে চায় যেতে পারে, কারণ সে একটা বড় মানুষ, তাকে তো আমার মানে তার তো অধিকার আমি ছিনিয়ে নিতে পারবো না, বা তাকে আটকে রাখারও আমার ক্ষমতা নেই। আমি আমার তরফ থেকে বারণ করব, সে যদি না শোনে আমি ওই যে বললাম ডিভোর্স দিয়ে দেব, কিছু করার নেই। আমিও অসহায়, তোমরা যে আমার সাথে দিনের পর দিন এই ব্যবহারটা করেছো, বিশ্বাস করো আমিও অসহায়। তুমি এখানে একটা কমেন্ট করেছো, কমেন্টটা আমি পড়ছি, আমার প্রোফাইলে ঢুকে তুমি আমার পেজে কমেন্ট করেছো যে আপনারা প্লিজ হেল্প করুন আমাকে, আমার বোবা মাকে, আমার ভাই কুণালকে হেল্প করুন। কি হেল্প করবে কুণালকে? কি হেল্প করবে বলো? কুণালকে কি হেল্প করবে? কুণাল কি ছোট বাচ্চা যে কুণালকে আমি হাত ধরে আমার বাড়িতে নিয়ে এসে আটকে রেখে দিয়েছি? কুণালকে কে আসতে বলেছিল? আমি তো তখনই বলেছিলাম যে আমি ছেড়ে সব চলে যাচ্ছি। কুণাল কি এখানে কুণালকে কি আমি ধরে বেঁধে রেখেছি? তো আমি যদি কুণালকে ধরে বেঁধে রেখেছি, কুণাল তো এই বাইরে যাচ্ছে, জব করছে, হ্যাঁ, তো কুণাল পুলিশ কেস করেনি কেন আমার নামে? বা তুমি পুলিশ কেস করনি কেন? এখানে আর একটা তুমি লিখেছো, এখানে আর একটা লিখেছে দেখলাম যে আমার মাকে আমাকে দেখে না। কোথায় গেল এসএমএসটা? দিদির বিয়েতে গেলে ডিভোর্স দেবে তুমি বলেছো না? হ্যাঁ, বলবো না কেন, ঠিকই তো বলেছি। যাই হোক, এসএমএসটা মনে হচ্ছে আমি কমেন্টটা মনে হচ্ছে ডিলিট করে দিয়েছি। যাই হোক, ও লিখেছিল যে ওর মাকে আর ওকে খরচা, ওর মাকে আর ওকে আমি খরচা দিই না, ঠিক আছে? তোমাদের সাথে আমি এটাও শেয়ার করব, আমার হাজব্যান্ডের মানে কি বলবো, ব্যাংকের ও যে ফোনপেতে টাকা পাঠাতো ওর দিদির অ্যাকাউন্টে, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব যে কবে টাকা পাঠিয়েছে। এবার আর একটা কথা বলি, শ্বশুরবাড়ির জায়গা, ঠিক আছে, ওরা কখনো বলেনি যে টাকার ব্যবস্থা করে দিন। শ্বশুরবাড়িতে কুণালের বাবার অনেকটা সম্পত্তি ছিল। যাই হোক, আমি আমার কাকা শ্বশুরকে ফোন করে বলেছিলাম যে কাকা তোমার দুটো পায়ে ধরি, তুমি একটু টাকার ব্যবস্থা করে দাও না, তাহলে খুব উপকার হয়। কাকা তখন দিদিভাই আমার পাশেই ছিল, মানে আমার ননদ আমার পাশেই ছিল, ঠিক আছে? ও তখন ফোনটা আমাকে কাকা শ্বশুর বললো ঠিক আছে বৌমা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাও, ঠিক আছে? অ্যাকাউন্ট নাম্বারটা পাঠানোর সাথে সাথে এবার ফোনটা কাটার পরেই আমাকে তো ননদ যাচ্ছে তাই করে বলছে, আমার মা আমাকে বলছে বান্টির কোনো অধিকার নেই, বাবার সম্পত্তি আমার আর মায়ের পাওনা, বান্টির বউ কিসের জন্য ভাগ চাইবে? ঠিক আছে, বাবার সম্পত্তি তোমার আর তোমার মায়ের পাওনা, বান্টির বউ কিসের জন্য ভাগ চাইবে? তোমার তো বলার ক্ষমতা ছিল না, আমি বলেছি, ঠিক আছে, সেটাও মেনে নিচ্ছি, ওটা তোমার আর মায়ের পাওনা। তুমি এটা কি বললে যে তোমার বরকে বলবে জায়গা বিক্রি করে তোমাকে ঘর করে দিতে, তোমার বরের জায়গাটা বিক্রি করে দিয়ে তোমাকে ঘর করে দিতে। ঠিক আছে, আমার বর আমার সুভাষগ্রামের জায়গাটা বিক্রি করে দিয়ে আমায় ঘর করে দিয়েছে, তাতেও কোনো আপত্তি নেই। তুমি কি আর একটা কথা আজকে সকালে কমেন্ট করেছিলে, আমি পড়েছি সেটা, যে
তোমার ভাইয়ের টাকায় সব হচ্ছে, তোমার ভাইয়ের টাকায় সব হচ্ছে। আজকে আমি 2018 শেষ থেকে কাজ করছি, 2018, 19, 20, 21, 22, 23, 24, 25, আজকে 7টা বছর হতে গেল আমি কাজ করছি। তো আমি যথেষ্ট মোটামুটি ভালো ইনকাম করি এই প্রফেশনে থেকে। তো আমি যে কাজগুলো করছি, তোমার ভাই যদি আমাকে সব ঘর বাড়িটা করে দেয়, তাহলে আমি যে কাজগুলো করে টাকা ইনকাম করেছি সেই টাকাটা আমি কি করেছি? উত্তর দিতে পারবে কি করেছি? পারবে না উত্তর দিতে আমি কি করেছি। মানে একবার করে আসো আমার বাড়িতে, দেখো যে কি হয়েছে, ঘরের কি কাজ হয়েছে, দেখে আর মানে লোভ সামলাতে পারো না। আসল ব্যাপারটা হচ্ছে এটা, এইখানে যে মানে লোভ সামলাতে পারো না, মানে চোখে হারাও যে বাবা এত কিছু হয়ে গেল, তার মানে আমার ভাই সর্বস্ব করে দিয়েছে, সর্বস্ব তোমার ভাই করে দিয়েছে। যাই হোক, তোমার কথায় আমার কিছু যায় আসে না। তোমার ভাই ছোট বাচ্চা না যে তাকে আমি আটকে রেখেছি, বা আমার কথায় সে তোমার মাকে দেখে না। তো শ্বশুরবাড়ি থেকে তো তোমাকে 4 লাখ টাকা পাঠিয়েছে, 4 লাখ টাকা তো তোমাকে দেওয়া হয়েছে সম্পূর্ণ, সেটা তো মাকে দেখার জন্য তোমাকে দেওয়া হয়েছে 4 লাখ টাকা। তারপরেও তুমি কি করে টাকা চাইছো? তারপরেও তুমি টাকা চাইলে কোথা থেকে পাবো? তোমার ভাই তো সেরকম এখন কাজ করে না, তোমার ভাই কাজ ছেড়ে দিয়েছে, এখন তোমার ভাই নিজে ব্যবসা করছে, তার ব্যবসাটা তো দাঁড়াতে টাইম লাগবে। তুমি ওখান থেকে 4 লাখ টাকা নেবে, তুমি যেদিন থেকে 4 লাখ টাকা পেয়েছো তখন থেকে কুণাল টাকা দেওয়া বন্ধ করেছে। আর আমি কুণালকে বলিনি তুমি তোমার ভাইয়ের নামে কেস করোনি কেন? যাও তোমার ভাইয়ের নামে কেস করো। সবসময় কি ভাইয়ের বউ খারাপ নাকি? সবসময় ভাইয়ের বউ খারাপ? সবসময় ছেলের বউরা খারাপ হয়, ভাইয়ের বউ খারাপ হয়, ছেলের বউ খারাপ হয়, সবসময় ননদ শাশুড়ি খুব ভালো হয়। যারা যারা তোমাকে সাপোর্ট করছে, হ্যাঁ, তারা তো অনেকে হয়তো তুমি এই যে তুমি আমার বাচ্চার প্রোফাইল পিকচার দিয়ে তুমি এইগুলো ছেড়েছো, খুব ভালো কথা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার বাচ্চার প্রোফাইল দিয়েছো, আমার প্রোফাইল পিকচারটা দিয়েছো, কিচ্ছু যায় আসে না আমার। এখানে আবার লিখেছো, হ্যাঁ, খুব ভালো কথা। এখানে অনেকে অনেক মতামতও জানিয়েছে, কিন্তু মানে তারা আসলে তোমাকে আসলে ঠিকমতো চেনেই না। তারা তো সংসার করেনি, 9টা বছর তো সংসার করছি আমি, তুমি কি জিনিস আমি তো জানি না। তুমি এতই ভালো। আর একটা কথা তো আমার বলাই হলো না, এই কাকুলি সেনগুপ্তর সাথে প্রথমে লকডাউনের আগে, ঠিক আছে, একটা ছেলের সাথে রিলেশন হয়, ঠিক আছে। এবার ছেলেটার সাথে রিলেশন হওয়ার পর আমরা ছোটোবেলা থেকে মানে একটু বড় হতে, যখন বিয়ে ঠিক হওয়ার আগে এইসব কি শুনেছি যে মেয়েদের পরের ঘরে যেতে হয়, সংসার করতে হয়, হ্যাঁ, বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, এটাই তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। মেয়ে হওয়া মানে তো তাকে পরের ঘরে যেতে হবে, তার বাচ্চা হবে, তার সংসার হবে, এটাই তো স্বাভাবিক। একটা ছেলের সাথে রিলেশন হয়, ও সম্পর্ক রাখে, সম্পর্কটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, এমনকি ছেলের বাড়ি থেকে ওর বালার মাপ পর্যন্ত নেয়, ঠিক আছে। এবার বালার মাপ নেওয়ার পর ছেলেটা হয়তো, এবার যেহেতু মানে একটা বিয়ে ঠিক হয়ে যাবে, বিয়ের আর কদিন বাকি, তখন ছেলেটা হয়তো ওকে কোনো নোংরা কথা বলেছে, তো ওর আর পছন্দ না, ছেলেটা ভীষণ মোটা, ওর এমনি প্রথমেই পছন্দ ছিল না। তো তুই পছন্দ ছিল না তো বিয়ে পর্যন্ত এগালি কেন? তোর পছন্দ ছিল না তো তুই বিয়ে পর্যন্ত এগালি কেন? এগিয়ে তারপর আমার কাছে এসেছে, যখন এই বিপদে পড়েছে তখন আমার কাছে এসেছে, এসে বলছে দেখো না তুলি, এই রকম করে করে আমাকে বাজে বাজে নোংরা কথা বলছে, আমি মেনে নিতে পারছি না, হ্যাঁ, আমি একে বিয়ে করব না। এ যদি এখনই এরকম নোংরা কথা বলে, তাহলে বিয়ের পর কি আমার সাথে কি অত্যাচার করবে। যাই হোক, আমাকে বললো তুমি ফোন করে বলো। ছেলেটা এবার উল্টোপাল্টা কথা বলছিল দেখে সহ্য করতে না পেরে আমি বললাম। এবার ছেলেটার মাকেও জানাই, ছেলেটার ভাইকে ফোন করে জানাই যে এরকম প্রবলেম হয়েছে, ঠিক আছে। বলার পর আমার হাজব্যান্ড বাড়ি এসে আমার উপর রাগ করছে, বলছে তুমি কেন বলতে যাবে ওদের মাঝখানে, তুমি কেন থাকবে? কি করব, থাকবো না আমি, কি করব? আমার তো একটা মাত্র ননদ, সে যদি আমার কাছে হেল্প চায় আমি হেল্প করব না? তাই আমি হেল্প করেছি। এখন নতুন তুমি আর একটা রিলেশানে জড়িয়েছো, তোমার ভালো লেগেছে, তুমি তার সাথে থাকো, তুমি তার সাথে জীবন কাটাও। আমি একটা জিনিসই বলতে চাই যে আমাদের মধ্যে তুমি এসো না,
আমাদের ঝগড়া হোক, ঝাঁটি হোক, সে আমার হাজব্যান্ড, আমরা দুজনে এক হয়ে যাব। তুমি আমার হাজব্যান্ডকে ফোন করে করে উস্কিও না, আমাদের মধ্যে থেকো না তুমি। তোমাকে বারবার বলছি, তুমি কালকে গত 15 তারিখ তোমার বিয়ে হয়েছে, অনেক অনেক ভালো থাকো, তোমার হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকো, তুমি তোমার ভালো হোক এটাই চাই। তোমরা তোমাদের সুখে সংসার করো। আমি বারবার বলছি আমাদের মধ্যে এসো না, তুমি আমাদের মধ্যে এসো না। আমাকে, আমার হাজব্যান্ডকে এবং আমার দুটো বাচ্চাকে নিয়ে আমাদেরকে সুখে সংসার করতে দাও। তোমার কাছে এটাই আমার রিকোয়েস্ট। তো আমি এখনও বলবো, মায়ের কিছু প্রবলেম হলে কুণাল 100 বার যাবে, আমিও বারবার যাব। যদি মনে হয় যে মায়ের খুব বাড়াবাড়ি কন্ডিশন আছে, তাকে হসপিটালে আমি ভর্তি করব, তুমি পারলে ভর্তি করো, কারণ আমি তো এত দূরে থাকি। মাকে যেহেতু তুমি নিয়ে গেছো, মায়ের অ্যাড্রেস তো আমার এখানের, তুমি মাকে নিয়ে গেছো, সব কিছু অ্যাড্রেস আমি আমার এখানের করে দিয়েছিলাম। তোমার ইচ্ছা তুমি মাকে তোমার কাছে রাখবে, তোমার টাকার প্রয়োজন, তুমি রেখেছো, ভালো কথা। তার জন্য তোমাকে 4 লাখ টাকা দেওয়া হয়েছে। আমরা কিন্তু একটা টাকা নিইনি, একটা টাকা নিইনি। তুমি কি বলতে পারবে নিয়েছি? একটা টাকা নিইনি। ওটা তোমাকে দেওয়া হয়েছে যে তুমি মাকে দেখবে, তুমি মাকে দেখো। তারপরেও যদি মনে হয় যে না টাকার দরকার, মায়ের কোনো অসুখ বিসুখ করলে আমরা আছি। আমার দরকার হলে আমি আমার গয়না বন্ধক দিয়ে, আমার গয়না বিক্রি করে দিয়ে আমি আমার শাশুড়িকে হসপিটালে ভর্তি করব। কারণ সে আমাকে মারুক, ধরুক, চিমটি কাটুক, হাত মুচড়ে দিক, যাই করুক, সে আমাকে একটা ভালো জিনিস উপহার দিয়েছে, আমার বর। ঠিক আছে, যাকে আমি পেয়ে আমি আমার সারাটা জীবন কাটাতে পারি। আমি 9টা বছর ধরে এই একটা মানুষকেই ভালোবেসে এসেছি, কুণালকে, আর ওকে আমি খুবই ভালোবাসি। আমি চাই না যে তোমার কারণে আমাদের মধ্যে বিচ্ছেদটা হোক। এই 9টা বছর পর যদি আমাদের মধ্যে ডিভোর্সটা হয়ে যায়, বেশি কিছু না, হয়তো আমি আমার মতো থাকবো, তোমার ভাই তোমার ভাইয়ের মতো থাকবে, মাঝখান থেকে আমার দুটো বাচ্চা ভেসে যাবে, বুঝতে পেরেছো? তাই বলছি যে তুমি আমাদের মধ্যে থেকো না। মায়ের কিছু হলে তুমি অবশ্যই ফোন করো, ফোন তুলবো, যাবো, বারবার বলছি। কিন্তু তোমার কোনো প্রবলেম নিয়ে, তোমার আর অভিজিতের মধ্যে কি প্রবলেম হয়েছে, হ্যাঁ, তোমাকে অভিজিতের বাড়িতে কেন মেনে নিচ্ছে না, তুমি কেন আমার বরকে ফোন করে করে জানাবে? কেন আমাকে থার্ড পার্সেন্ট বলবে? আমি শুনতে গেলে তুমি আমার সামনে আমার বরের সাথে কথা বলছো, সে তো আমার পাশে কথা বলছে, এটা তো আমার কানে আসছে, তুমি আমাকে থার্ড পার্সেন্ট বলো? আমি চাই না যে তুমি আমার বরকে এইসব নিয়ে জড়াও। তোমার আর অভিজিতের ব্যাপার, তোমরা ভালো বিয়ে করে নিয়েছো কালকে, খুব ভালো কথা। কালকে 15 তারিখ গেছে, 15ই আগস্ট, তোমরা বিয়ে করেছো, খুব ভালো কথা। আমার বরকে আর এর মধ্যে টেনো না, ঠিক আছে? আমার বর গেলেই আমাকে আসতে হচ্ছে তোমাদের মাঝখানে, না হলে তো আমি আমার আলাদাই থাকি। তোমাদেরকে কিছুভাবে ডিস্টার্ব করি? কিছুভাবে ডিস্টার্ব করি না। কুণাল, আমি কি তোমার দিদিকে এমনি সময় ফোন করি? কুণাল, আমি তোমার দিদিকে এমনি সময় ফোন করি? হ্যাঁ কি না বলো? আমি কিন্তু ওকে কোনো অকারণে ফোন করি না। যখনই ও আমাদের মাঝখানে থাকে তখনই আমি সহ্য করতে পারি না। এই যেরকম আমার হাজব্যান্ড কার্ড ছেড়ে দেয়, ও এত বড় বড় কথা শোনালো, তোর বউ জানলে খেয়ে ফেলবে। কি খেয়ে ফেলবো আমি? সে তো আমার হাজব্যান্ড, সে আমার প্রবলেমের সময় সে যখন আমার পাশে থাকে, আমারও তো দায়িত্ব তার বিপদের সময় তার পাশে থাকা। কি খেয়ে ফেলবো আমি আমার হাজব্যান্ডকে? তুমি এরকম করে কথা বলেছো। এবার তোমার যা ইচ্ছা তুমি করো। তোমার যদি মনে হয় তুমি আমার নামে কমপ্লেন করবে, করো, আমার কিচ্ছু যায় আসে না। তোমার যদি মনে হয় যে কুণাল তোমার মাকে দেখে না, কুণাল খেতে দেয় না, তুমি কেস করো। আমি বারবার বলবো তুমি কেস করো। আর তার প্রমাণ তো আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হ্যাঁ, টাকা ট্রান্সফারের ব্যাপারটা তো আছেই। আমরা আমাদের লিগালি ডকুমেন্টস সাবমিট করব, ঠিক আছে? শুধু লাস্ট একটাই রিকোয়েস্ট করব, আমার বাচ্চা দুটোকে ভাসিও না, ঠিক আছে? তুমি তোমার মতো সংসার করেছো, তোমার হাজব্যান্ড হয়েছে, 2 দিন পর তোমারও বাচ্চা হবে, সংসার করো, মন দিয়ে সংসার করো। যথেষ্ট তুমি আমার থেকে অনেক বয়সে বড়, মানে অনেকটাই বড়, ঠিক আছে? 40-43 বছর বয়স, মানে অনেকটাই তুমি আমার থেকে বড়। তো নিজের সম্মানটা তুমি তোমার দোষে হারাচ্ছ। আজকে আমি একটা ছোট মেয়ে, তোমার থেকে একটা ছোট, তুমি আমাদের বাড়ির একটা মাত্র ননদ, তোমার একটা নিজের ভাইয়ের বউ হয়ে সে তোমাকে তুই তুকারি করছে,
আজকে তোমাকে তুই তুকারি করতে বাধ্য হয়েছে, বিশ্বাস করো, বাধ্য হয়েছে তুই তুকারি করতে। এতদিন সহ্য করে করে না আর সহ্য করতে পারছিলাম না, ওই জন্য আজকে তুই তুকারি করতে বাধ্য হলাম, বুঝেছো? তুমি তোমার মতো সুখে সংসার করো। মায়ের কিছু অসুবিধা হলে তুমি অবশ্যই ফোন করে জানাও, আমাদের কোনো অসুবিধা নেই, তোমার পাশে সবসময় থাকবো। কিন্তু তোমার আর অভিজিতের কিছু প্রবলেম হলে তোমরা আমাদের ফোন করবে না, তোমাদের মধ্যে মিটিয়ে নাও।